নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 35 নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু 1 থেকে 34 পর্যন্ত যেসব সেটগুলো দিয়েছি সেগুলো যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, কারণ তোমরা জানো আমরা শুধুমাত্র 50টা কোশ্চেন করি তাই না, এর সাথে সাথে কিন্তু বাকি যে অপশন আছে অপশনের উপরেও কিন্তু বিভিন্ন তথ্য দিয়ে থাকি। ফলে ওভারঅল যারা নতুন কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এই সেটগুলো, কেননা তোমরা অনেক কোশ্চেনের আধার একসাথে পাবে। তার সাথে সাথে তোমাদের বইও কিন্তু পড়তে হবে অবশ্যই, কিন্তু এইখানে আসলে এই সেটগুলো করলে কি হবে, তোমরা নিজেদেরকে জাজমেন্ট করতে পারবে। এর সাথে সাথে তোমাদের এই কটা কোশ্চেনের পড়ার সাথে সাথে কিন্তু অনেক নিত্য নতুন তথ্য তোমরা জানতে পারবে এর সাথে সাথে। আর একটা কথা বলে রাখি, আমাদের সন্তু একাডেমি এই চ্যানেলেই কিন্তু, এই চ্যানেলের নামেই কিন্তু একটা তোমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। আমি দরকার হয় ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, আর টেলিগ্রামে এই চ্যানেলেই আছে কিন্তু। আর আমি পিডিএফ আগে দিয়ে দিই, ফলে কি মানে পিডিএফ দেওয়ার উদ্দেশ্য এটাই যে তোমরা যারা অনেক দিন ধরে প্রিপারেশনে আছো বা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশান করছো, তারা আগে পিডিএফ দিয়ে নিজেরা দেখে নাও কটা করতে পারছো, তারপরে আমার ভিডিও দেখে মেলাতে পারো বা পুরো ভিডিও দেখতে পারো, যেটা যার খুশি। ওকে, তো চলো আর বেশি কথা না বেরিয়ে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার যে 35 সেটা নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, বলছে ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? অর্জুন পুরস্কার, কালিদাস সম্মান, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নাকি দ্রোণাচার্য পুরস্কার? তো রাইট অ্যান্সার দ্রোণাচার্য পুরস্কার হচ্ছে ভারতের যে ক্রীড়া প্রশিক্ষকদের যে পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। এমনি বাকি অর্জুন পুরস্কার, তারপরে তোমার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, এগুলো তো এমনি খেলার জন্য ভালো পারফরমেন্সের জন্য দেওয়া হয়, কিন্তু প্রশিক্ষকদের জন্য দেওয়া হয় হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। আচ্ছা, এই পুরস্কারটা তোমার কবে থেকে চালু হয় বা প্রতিষ্ঠিত হয় কবে থেকে? তো মনে রেখো 1985। তো এটাও কিন্তু এসএসসি এমটিএসের কোশ্চেন, যে কবে থেকে এই দ্রোণাচার্য পুরস্কারটি দেওয়া হয়। এটা একটা মর্যাদাপূর্ণ পুরস্কার, কি আন্তর্জাতিক ইভেন্টে যারা পদক জয়ী করেছে তাদের যে কোচ, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়। 1985 সাল থেকে চালু হয়। ক্লিয়ার? এর সাথে সাথে অর্জুন পুরস্কার কবে থেকে চালু হয় এটাও তোমাদের জেনে রাখা উচিত। 1961 1961 সাল থেকে কিন্তু অর্জুন পুরস্কার চালু হয়, এবং এটা হচ্ছে যে দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। ক্লিয়ার? এটা তো ক্রীড়া প্রশিক্ষকদের পুরস্কার হচ্ছে তোমার দ্রোণাচার্য পুরস্কার, আর অর্জুন পুরস্কার হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান হচ্ছে অর্জুন পুরস্কার। ক্লিয়ার? আর কালিদাস সম্মান কিসে দেওয়া হয়? কালিদাস সম্মান হচ্ছে তোমার এটা দেওয়া হয় হচ্ছে শিল্প, মানে এটা একদম একটা মর্যাদাপূর্ণ শিল্প পুরস্কার। এটা তোমার মধ্যপ্রদেশ সরকার কিন্তু এটা মধ্যপ্রদেশ সরকার কিন্তু এটা দেয়। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো, 2018 সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এবার দেখো, আমি কেন বলতে পারো আজকে 2024 সাল, 2018 সাল কেন দিলাম? দেখো, কিছু বিশেষ করে রেলওয়ে কিন্তু অনেক আগের 2-1টা কোশ্চেন দিয়ে দেয়, তো যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু, যেমন 2018-তে যখন এনটিপিসি পরীক্ষা হয়েছিল, ওকে 2018 দিত ঠিকই, 2018 না 2022-এও 21-এ হয়েছিল একবার। তো তখন কিন্তু 2014 সালেরও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখেছি এসেছে 2014 সালের। তো যেগুলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো অনেক আগেকার হলেও সেগুলো কিন্তু আসে। তো আমি মাঝে মধ্যে এগুলো তোমাদের কাছে নিয়ে আসবো, তার কারণ একটাই, যে তোমাদের জাস্ট জিনিসগুলো সবসময় মাথায় রিমাইন্ডে আনা, মানে মাথার মধ্যে গেঁথে দেওয়া, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো 2018 সালে যে হয়েছিল সেটা কোথায় হয়েছিল? দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া। তো রাইট অ্যান্সার কিন্তু দক্ষিণ কোরিয়া কিন্তু 2018 সালে তোমার শীতকালীন যে অলিম্পিক সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এবং এটার সাথে সাথে মনে রাখো যে তোমার হচ্ছে 2022 সালে কোথায় হয়েছিল, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2022 সালে, কারণ 4 বছর অন্তর অন্তর হয়। 2022 সালে হয়েছিল চীনে, 2022-এ হয়েছিল কোথায়? চীনে হয়েছিল, চীনের বেজিং, তোমরা জানো চীনের বেজিংয়ে হয়েছিল। এবং 2024 সালে, এই 2026 সালে কোথায় হবে? 2026 সালে কোথায় হবে? 2026 সালে হবে কিন্তু ইতালি। 2026 সালে কোথায় হবে এটাও মনে রেখো। আপকামিং যেসব পরীক্ষা আছে সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষায় তোমরা দেখবে 2026 সালে হবে হচ্ছে ইটালিতে। ওকে, এবার এইখানে একটা কোশ্চেন আসে যে এই যে শীতকালীন অলিম্পিক খেলা প্রথম চালু হয় কোথায়? তো মনে রাখবে, শীতকালীন অলিম্পিক গেমস প্রথম চালু হয় কিন্তু ফ্রান্সে। সেই সালটা হচ্ছে 1924 সালে। 1924 সালে কিন্তু প্রথম চালু হয় এই শীতকালীন যে অলিম্পিক
গেমসটা বা খেলাটা। এর সাথে সাথে একটা জিনিস মনে পড়ে গেল, তাই বলে দিচ্ছি, 1900 সালে কিন্তু প্রথম ভারত অলিম্পিকে অংশগ্রহণ করে। ক্লিয়ার? 1900 সালে 1900 তখন কিন্তু প্রথম ভারত অলিম্পিকে অংশগ্রহণ করে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। লেক্সিকোগ্রাফি কথাটা কিসের সাথে জড়িত? এটা কি একটা অভিধান সংকলন, নাকি প্রাচীন দেহাবশেষের সাথে জড়িত, অনুশাসন, নাকি আলংকারিক লিখন? তো মনে রাখবে এটা কিন্তু একটা অভিধান সংকলন, যা এই জিনিসের সাথে কিন্তু জড়িত হচ্ছে লেক্সিকোগ্রাফি। পরবর্তী কোশ্চেন দেখো। কোন ভারতীয় 2023 সালে ম্যাগসেসাই পুরস্কার লাভ করেন? 2023 সালে আগের বছর যোগী আদিত্যনাথ, রবি কানন, প্রণব মুখার্জি, নাকি হরিশ কুমার? তো রবি কানন ইজ দ্য রাইট অ্যান্সার। 2023 সালে তিনি কিন্তু ম্যাগসেসাই পুরস্কার লাভ করেছেন। কে? রবি কানন। দেখো এইখানে একটা জিনিস বলি, তিনি পরীক্ষা আসতে পারে এই কারণে এটা বলে দিই, রবি কানন কোনো একটা ক্ষেত্রে এই ম্যাগসেসাই পুরস্কার লাভ করেছিল, এটা এই মুহূর্তে মাথায় আসে না, তবে এটা যত সম্ভব আমি বলি, যত সম্ভব তিনি একজন চিকিৎসক। তবু তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, তিনি একজন চিকিৎসক, তাও বলছি তোমরা একটু দেখে নেবে, আমি জিজ্ঞাসার জন্য দিয়ে রাখলাম। রবি কানন মানে কোন ক্ষেত্রের সাথে তিনি যুক্ত, যেহেতু ম্যাগসেসাই পুরস্কার লাভ করেছেন, তো সেই সব ব্যক্তি কোন ক্ষেত্রের সাথে যুক্ত এটাও কিন্তু দেয়। আচ্ছা, আর একটা কোশ্চেন এইখান থেকে আসে যে ম্যাগসেসাই পুরস্কার কোন দেশ মানে এই পুরস্কারটা দেয়? তো মনে রাখবে ফিলিপিন্স। ফিলিপিন্স কিন্তু এই ম্যাগসেসাই পুরস্কার কিন্তু প্রদান করে। ওকে, অ্যাকচুয়ালি ফিলিপিন্সের একজন বিখ্যাত লোক, মনে হয় ফিলিপিন্সের প্রধানমন্ত্রী কি রাষ্ট্রপতি, র্যামন ম্যাগসেসাই, তার নাম অনুসারেই কিন্তু এই ম্যাগসেসাই পুরস্কারটা দেওয়া হয়। এবং এইখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, এই ম্যাগসেসাই পুরস্কারকে কিন্তু বলা হয় এশিয়ার নোবেল। ক্লিয়ার? এশিয়ার নোবেল কোন পুরস্কারকে বলা হয়? পরীক্ষায় কিন্তু এর আগে অনেকবার এসছে, আপকামিং যেসব পরীক্ষা আছে সেখানেও আসবে। এশিয়ার নোবেল বলা হয় এই ম্যাগসেসাই পুরস্কারকে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। নিচের কোন লবণটির অপর নাম গ্লোবাল লবণ? সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, নাকি ফেরাস সালফেট? দেখো সোডিয়াম সালফেটের সংকেত কি? Na2SO4, Na2SO4। Na2SO4 হচ্ছে সোডিয়াম সালফেট। এই সংকেতগুলো তোমরা একটা জিনিস ভাবতে পারো যে সোডিয়াম সালফেট স্যার, দেখো এইগুলো আমি সায়েন্সে সেইভাবে দিতে পারছি না, সত্যি আমি জাস্ট জিকেই আমি ঠিকমতো তোমাদের দিতে পারছি না, প্রোভাইড করতে পারছি না, তবুও চেষ্টা করি প্রতিদিন দেওয়ার। তো আরও যে সায়েন্সের উপর বেস করে যে কিছু ভিডিও দেবো, হ্যাঁ সেটা খুব ইচ্ছা করে যে এই জিনিসগুলো সবার সামনে তুলে ধরতে। যেমন আমরা দেখো সোডিয়াম নাইট্রেট NaNO3, একে লিখি সোডিয়াম নাইট্রেট, তাই কি না, NaNO3, কিন্তু সোডিয়াম সালফেট যখন লিখছি তখন লিখি Na2SO4। তাহলে কেন এইখানে 2 দিলাম আর কেন এইখানে 2 দিলাম না? এগুলো না টেকনিক্যালি তোমরা যদি পড়ো না, তাহলে দেখবে কখনো ভুলবে না যে সংকেত কীভাবে লিখতে হয়। যেমন আমরা NH4NO3 লিখি, NH4NO3, কিন্তু যখন লিখি মানে SO4 থাকে তখন NH4(2SO4) এটা লিখি, তাই কি না, NH4(2SO4). তা কেন (2) আসলো? তো এগুলো পরে কোনো ভিডিওতে আমরা অবশ্যই আমি তোমাদের এগুলো আনবো, ফলে সংকেত ভুলবে না। এটা এই টেকনিকটা জানলে কি তুমি সংকেত ভুলতে পারবে না। তো যাই হোক, যেমন সোডিয়াম কার্বনেট, আমি কি বললাম সোডিয়াম কার্বনেট আমি কি লিখবো? Na2CO3। দেখো সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে Na2CO3 লিখলাম, ফেরাস সালফেটের লিখলাম FeSO4। এইখানে আবার কেন তাহলে Fe2SO4 লিখলাম না? তো এগুলো পরে জানবে। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি? NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। তো দেখো এখানে বলছে গ্লোবাল লবণ, তো মনে রাখবে এই যে Na2SO4, ওকে, Na2SO4 যে অপশান নাম্বার এ সোডিয়াম সালফেট, একেই বলা হয় গ্লোবাল লবণ। সোডিয়াম কার্বনেট কি? এটা আলাদা জিনিস। সোডিয়াম বাইকার্বনেট তোমরা জানো। আচ্ছা, সোডিয়াম কার্বনেট তোমরা শুনে থাকবে, সোডিয়াম কার্বনেট হচ্ছে কি? কাপড় কাঁচা সোডা, তাই কি না? সোডিয়াম কার্বনেটকে বলা হয় কাপড় কাঁচা সোডা। এখান থেকে আর একটা কোশ্চেন আসে যে কাপড় কাঁচা সোডায় কত অণু জল থাকে? তো মনে রাখবে 10 অণু জল থাকে। কাপড় কাঁচা সোডায় 10 অণু জল থাকে। আর সোডিয়াম বাইকার্বনেট কি? সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে খাবার সোডা। আশা করি তোমরা এটা জানো। চলো পরবর্তী কোশ্চেন। কত সালে ইলবার্ট বিল পাস হয়? 1833, 1882, 1883, নাকি 1876? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, 1883 সালে কিন্তু ইলবার্ট বিল পাস হয়। যদি আমি একটা কোশ্চেন করি যে ইলবার্ট বিল কার সময় পাস হয়, এর অ্যান্সার কিন্তু তোমরা কমেন্ট বক্সে দেবে, আসলে দেওয়ার চেষ্টা করবে তোমরা, এবং সকলেই চেষ্টা করে দেওয়ার। 1883 সালে কিন্তু ইলবার্ট বিল পাস হয়। কার সময় পাস হয়? পরবর্তী কোশ্চেন দেখো।
বলছে সিটি অফ প্যালেস কাকে বলা হয়? দিল্লি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা। তো রাইট অ্যান্সার কলকাতাকে কিন্তু সিটি অফ প্যালেস বলা হয়। আশা করি এই জিনিসগুলো, এই কোশ্চেনগুলো তোমরা সকলেই জানো। দেখো এর সাথে তোমরা আরও কয়েকটা জিনিস জানো যে ব্যাঙ্গালোরকে বলা হয় কি ভারতের ইলেকট্রনিক শহর। তারপরে হায়দ্রাবাদকে কি বলা হয়? হায়দ্রাবাদকে বলা হয় সিটি অফ পার্লস। তারপর হাইটেক সিটি এটা বলা হয়। জয়পুরকে কি বলা হয়? জয়পুরকে বলা হয় যেটা হচ্ছে গোলাপি শহর, তাই না, রাজস্থানের জয়পুরকে। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? আয়ারল্যান্ড, সুইডেন, ইংল্যান্ড নাকি আমেরিকা? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, সুইডেন কিন্তু তোমার নোবেল পুরস্কার প্রদান করে কিন্তু সুইডেন। এবার এইখানে একটা কোশ্চেন আসে এর সাথে সাথে যে ম্যাথে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? তো মনে রাখবে ম্যাথ মানে অঙ্কে, MATH অঙ্কে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না। বাকি চিকিৎসাবিদ্যা বলো, পদার্থবিদ্যা বলো, রসায়নবিদ্যা, সাহিত্য, ইকোনমিক্স, সায়েন্স যেটা অর্থনীতি, সব ক্ষেত্রে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। ক্লিয়ার? এবং এই পুরস্কার যে দেওয়া হয় সেটা কি সুইডেনের তোমার স্টকহোম থেকে। ওকে, আচ্ছা তাহলে ম্যাথে তাহলে কী পুরস্কার দেওয়া হয়? তো মনে রাখবে ম্যাথে কিন্তু অ্যাবেল পুরস্কার দেওয়া হয়। অ্যাবেল পুরস্কার ম্যাথে দেওয়া হয়। ক্লিয়ার? আশা করি জিনিসটা ভুলবে না, মনে থাকবে সবাই। এবং তোমরা আচ্ছা এইখান থেকে একটা কোশ্চেন দেয় যে কোন সাল থেকে এই ম্যাথে অ্যাবেল পুরস্কার দেওয়া হয়, এটা তোমরা কমেন্টস বক্সে জানিও। কোন সাল থেকে ম্যাথমেটিক্সে অ্যাবেল পুরস্কার দেওয়া হয় এবং কে প্রথম অ্যাবেল পুরস্কার পান, এটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। কে প্রথম ম্যাথে অ্যাবেল পুরস্কার পান? চলো পরবর্তী কোশ্চেন। পথের পাঁচালী এর রচয়িতা কে? আশাপূর্ণা দেবী, বুদ্ধদেব গুহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি সত্যজিৎ রায়? তো রাইট অ্যান্সার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটি বিখ্যাত উপন্যাস, সেটা হচ্ছে পথের পাঁচালী। রাশিয়ার মুদ্রার নাম কি? লিরা, রিয়াল, রুবেল নাকি রুপি? তো রাশিয়ার মুদ্রা কি? রাশিয়ার মুদ্রা কিন্তু রুবেল। আর রাশিয়ার রাজধানী মস্কো জানো। আচ্ছা এইখানে একটা কোশ্চেন আমি তোমাদের দিয়ে রাখছি। রাশিয়া এবং ইউক্রেন এদেরকে কোন রেখা দ্বারা এদের বিভক্ত করা হয়েছে, মানে এদের সীমারেখার নাম কি? দেখি এটা আমি এর আগে পড়িয়েছি, এর কিছুদিন আগে মনে হয় পড়িয়েছি। এটা তোমরা দিও, রাশিয়া এবং ইউক্রেনের সীমারেখার নাম কি? এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে দিও। আচ্ছা রাশিয়ার মুদ্রা তো রুবেল বললাম। লিরা কার মুদ্রা? লিরা হচ্ছে তোমার তুরস্কের মুদ্রা হচ্ছে লিরা। এবং ইরাক দিনার তোমরা জানো। সুইডেনের মুদ্রা কি? ক্রোনো বা ক্রোনা এরকমই, ক্রোনো। হ্যাঁ আচ্ছা রিয়াল তো বললাম, রিয়াল কার মুদ্রা? রিয়াল হচ্ছে তোমার ইরানের মুদ্রা, তাই কি না? ইরানের মুদ্রা হচ্ছে রিয়াল। আর একটা মালয়েশিয়ার মুদ্রাটা কিন্তু খুব আসে, কেননা রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রা। তারপর তোমার হচ্ছে র্যাড হচ্ছে দক্ষিণ আফ্রিকার মুদ্রা, যেগুলো একটু গুরুত্বপূর্ণ বা হাইলাইট আছে, নিউজে আছে এখন, সেগুলোর মুদ্রা তাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এগুলো কিন্তু একটু দেখে রেখো, এবং তাদের সংসদ। 38তম প্যারালাল লাইন কাকে বিভক্ত করেছে? ভারত পাকিস্তান, ভারত আফগানিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া নাকি উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম? তো রাইট অ্যান্সার অপশান সি, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে কিন্তু 38তম প্যারালাল লাইন। ভারত পাকিস্তান তোমরা জানো র্যাডক্লিফ লাইন, LOC, তারপর 24তম প্যারালাল লাইন, এগুলো সবই কিন্তু ভারত আফগানিস্তানের কি ডুরান্ড লাইন। পরবর্তী কোশ্চেন। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংখ্যা কয়টি? সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংখ্যা কয়টি? 4, 10, 6, 5। 4, 10, 6, 5। তো রাইট অ্যান্সার কিন্তু 6টি। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 6টি না 5টি, তাই না? পরিষদের সংখ্যা, নিরাপত্তা পরিষদের সংখ্যা 5টি, একদম ঠিক, 6টি না 5টি। ক্লিয়ার? তো এটা কিন্তু মনে রাখো, এটা পরীক্ষায় খুব আসে। আচ্ছা এইখানে একটা জিনিস আমি বলে রাখি, দেখো প্রথম যে কোশ্চেন হয় যে রাষ্ট্রপুঞ্জ যে কি বলা হয়, রাষ্ট্রপুঞ্জ দিবস কোন দিনটি পালন করা হয়? কোন দিনটি রাষ্ট্রপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয়? হ্যাঁ, বা ইউএন ডে বলা হয়। তো 24শে অক্টোবর তোমরা সকলেই জানো, 24শে অক্টোবর হচ্ছে ইউএন ডে হিসেবে পালন করা হয়। আচ্ছা আর টোটাল সদস্য কত? টোটাল 15 জন সদস্য আছে, তার মধ্যে 5 জন স্থায়ী সদস্য আছে, এটাও তোমরা জানো। দেখো স্থায়ী সদস্য এটা মনে রাখার একটা টেকনিক আছে, জাস্ট এইটুকু মনে রাখবে, তোমার হচ্ছে ফ্রেশ সার্চ মনে রাখবে। দেখো এটা পরীক্ষা দিতে পারে যে রাষ্ট্রপুঞ্জের যে ভেটো দেওয়ার ক্ষমতা বা স্থায়ী সদস্য তারা কারা কারা। তো জাস্ট এইটুকু মনে রাখবে, FRES ফ্রেশ সার্চ, SA
সিএইচ, ওকে, FRE SSCH। তো এফ মানে কি? এফ মানে হচ্ছে ফ্রেঞ্চ বা ফ্রান্স। তো সেইখান থেকে তুমি কিন্তু দেখো দুটো জিনিস মনে রাখতে পারবে, এক হচ্ছে কোন দেশ স্থায়ী সদস্য সেটাও মনে রাখতে হবে এবং ভাষাও মনে রাখতে পারবে, সবথেকে গুরুত্বপূর্ণ ভাষা। প্রথম হচ্ছে এফ দিয়ে কি? এফ দিয়ে ফ্রান্স, তার মানে ফ্রেঞ্চ ভাষা। আর দিয়ে কি? রাশিয়ান ভাষা, মানে রাশিয়া। ই দিয়ে কি? ই দিয়ে হচ্ছে তোমার ইংলিশ, হ্যাঁ ইংলিশ, তার মানে কি আমেরিকা আছে। এস দিয়ে কি? এস হচ্ছে তোমার স্প্যানিশ, ওকে, স্প্যানিশ ভাষা। আচ্ছা, এটা এটা ভাষার জন্য, সরি, এটা ভাষার জন্য, ওকে। রাষ্ট্র, রাষ্ট্র এইভাবে এইভাবে রাষ্ট্র না, এটা ভাষার জন্য মনে রাখবে, ঠিক আছে? তো ফ্রেঞ্চ, রাশিয়ান, ওকে, তোমার ই হচ্ছে ইংলিশ, এস হচ্ছে স্প্যানিশ, এ হচ্ছে আরবিক, আর সিএইচ হচ্ছে তোমার চাইনিজ। তো এই কটা ভাষা কিন্তু, হ্যাঁ। তো রাষ্ট্র এর আগে তো অনেকবার বলেছি কারা কারা রাষ্ট্র আছে, হ্যাঁ সেগুলো তো বলেছি, তোমরা জানোই। তো আশা করি বুঝতে পেরেছি যে 5টা কিন্তু নিরাপত্তা পরিষদের সংখ্যা। বলছে আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? ওডোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, হাইড্রোমিটার। তো আর্দ্রতা পরিমাপ করা হয় কিন্তু হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। ব্যারোমিটার বায়ুচাপ, হাইড্রোমিটার তোমার হচ্ছে তরলের ঘনত্ব পরিমাপক যন্ত্র, ওডোমিটার তো জানোই। চলো পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? ইয়াসিন মার্চেন্ট স্নুকার, মানে এগুলো এক একজন ব্যক্তির নাম, তিনি কোন খেলার সঙ্গে জড়িত। তো ইয়াসিন মার্চেন্ট স্নুকারের সাথে, যুবরাজ সিং হকির সাথে, না যুবরাজ সিং তো ক্রিকেটের সাথে, সানিয়া মির্জা টেনিসের সাথে, অবশ্যই টেবিল টেনিস না, লন টেনিসের সাথে, বিশ্বনাথ আনন্দ হচ্ছে তোমার দাবার সাথে। তো রাইট অ্যান্সার কি? ইয়াসিন মার্চেন্ট, ইনি কিন্তু স্নুকারের সাথে জড়িত। বাকি কোনটা কি সেটা বললামই। পরবর্তী কোশ্চেন বলছে শবরীমালা। আচ্ছা, শবরীমালা মন্দির তোমার খুব হট নিউজে ছিল প্রায় অনেক কদিন আগে সেটা, কিন্তু এই মন্দিরটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো মন্দির থেকে একটা কোশ্চেন দেয়, বিশেষ করে সেন্ট্রালের যেসব পরীক্ষা সেখানে কিন্তু একটা কোশ্চেন এই ভারতের উল্লেখযোগ্য মন্দির নিয়ে তো একটা কোশ্চেন থাকেই। কেরালা, অন্ধ্রপ্রদেশ, আসাম, উত্তরপ্রদেশ। তো কোথায়? শবরীমালা মন্দির কিন্তু এই কেরালা রাজ্যে অবস্থিত এবং এইখানে এখানে সেই মুসলিম মহিলাদের একটা সমস্যা চলছিল এইটা নিয়ে, তো ওটা একটু দেখে নিও, যদিও ওটা অনেক দিন আগেকার, এখন ওইখান থেকে কোশ্চেন হয়তো সেইভাবে দেবে না, তবে মন্দিরটা কোথায় আছে এটা একটু মাথায় রেখো। গীতা গোপীনাথ অনেক দিন আগে কিন্তু তিনি কি আন্তর্জাতিক সংস্থার একটা মহিলা প্রধান অর্থনীতিবিদ, অবশ্যই উপপ্রধান অর্থনীতিবিদ তিনি ওইখানে যুক্ত হয়েছেন, অনেক দিন আগেকার ঘটনা, তবু এটা দিতে পারে যেহেতু ভারতের প্রথম মহিলা অর্থনীতিবিদ যিনি এই প্রধান হয়েছেন, কোন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন বা তার প্রেসিডেন্ট হয়েছেন, অর্থনীতিবিদ প্রধান হয়েছেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল নাকি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন? তো তিনি কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওকে, IMF এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন DC। ওকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায়? এটাও তোমরা জানো, এটা হচ্ছে তোমার কোথায়? এটা হচ্ছে ম্যানিলা, যেটা হচ্ছে ফিলিপিন্সের ম্যানিলাতে। ওকে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO কোথায়? জেনেভা, ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, জেনেভা সুইজারল্যান্ডের। বিশ্বব্যাংক মানে অর্থনীতি সবই দেখবে আমেরিকা নিয়ে বসে আছে, তো এটাও আমেরিকা। হ্যাঁ, ম্যাক্সিমাম দেখবে যত অর্থনীতির কাজ আছে সব আমেরিকা অর্থের ভাণ্ডার নিয়ে বসেই আছে। ওকে, তো এইভাবে মনে রাখবে জিনিসগুলো, কোনটা কোন সদর দপ্তর কোথায় গিয়ে অবস্থিত। নিচের কোন পদার্থটির তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধ কমে যায়? রোধ মানে কি? রোধ মানে হচ্ছে বাধা। এই যে আমাদের বাড়ির যে বিভিন্ন তোমার ইলেকট্রনিক্স যেসব জিনিসপত্র আছে, তো এইখানে তার দিয়ে যুক্ত করা থাকে, তো তারের মধ্যে কারেন্ট যায়, তো কারেন্টের অপোজিটে রোধ যায়। এবার আমার কথা হচ্ছে যে কোনো ধাতুর কিছু ধাতু বাদ দিয়ে যে কোনো ধাতুর উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। অর্থাৎ তোমার ঘর যত গরম হবে, অর্থাৎ উষ্ণতা বাড়বে, মানে আমি এটাই বলতে চাইছি উষ্ণতা যত বাড়বে তত রোধ বাড়বে, তার মানে কি তার মধ্যে দিয়ে প্রবাহ কমে যাবে, কেননা বাধা বেশি পাবে। তাহলে এমন কোন ধাতু আছে যার উষ্ণতা বাড়লে রোধ কমে? তো মনে রাখবে সেলেনিয়াম ধাতু, যার সংকেত হচ্ছে AC। ওকে, এই সেলেনিয়াম ধাতু কিন্তু উষ্ণতা বাড়ার সাথে সাথে রোধ কিন্তু কমে। ক্লিয়ার? এর জন্য এদেরকে বলা হয় অর্ধপরিবাহী, এগুলো সাধারণত অর্ধপরিবাহী হয়। আর যদি রূপোর কথা বলি, এই সিলভার বা রূপো হচ্ছে তোমার পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো পরিবাহী, যদি বলা হয় তড়িৎ পরিবাহী ভালো পরিবাহীকে, সেটা হচ্ছে রূপো। ওকে, চলো
তাহলে রূপো কেন ব্যবহার করা হয় না? কারণ রূপোর দাম তামার থেকে অনেক বেশি, বহুগুণে বেশি। এই কারণে তামা দিয়ে কিন্তু সমস্ত কিছু কাজ করা হয়। আর তারপরে যদি বলো রূপো দেখা যাবে লাগালে হয়তো তার খুলে নিয়েই চলে গেল, চুরিও হয়ে যেতে পারে, বলা যায় না কিছু। তো যাই হোক, ব্লাড মানি শব্দটি কিসের সাথে জড়িত? দেখো তোমরা এটা দেখো, ব্ল্যাক মানি না, হয়তো তোমরা ভাবছো এটা ভুলবশত আমি ব্লাড মানি দিয়ে দিয়েছি, এটা হয়তো ব্ল্যাক মানি, বাট এটা কিন্তু এক ধরনের মানি বলতে না, এখানে মানি বলতে কী বোঝাচ্ছে? আচ্ছা দেখো, এর আমি অ্যান্সারটা দিয়ে নিই, তারপর ছোট্ট করে একটুখানি বলি যে এটি কিন্তু বলছে আইন সংক্রান্ত, নাকি এটার অ্যান্সার হচ্ছে, মনে রেখো, এটা একটা আইন সংক্রান্ত শব্দ। কীরকম একটু বোঝাই। দেখো, প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে যারা মুসলিম সম্প্রদায় বা মুসলিম ধর্মাবলম্বী যেসব আইন কানুন আছে, তাদের একটা আইন আছে যে ধরো সাপোজ কোনো একটা মুসলিম ধর্মের কোনো একটা মানুষকে কোনোভাবে কেউ একজন কোনোভাবে কিছু করার ফলে সে ডেড হয়ে গেল, কেউ মারা গেল। আচ্ছা, আগে একটা বলে দিই, আমিও তো আমারও তো এটা আমি কোনো তথ্য থেকে অবশ্যই এটা পেয়েছি, আমরা কোনো কিছু বই থেকে পড়েই জানি। তো এটা যদি সঠিক হয়, তাহলে তোমরা যারা মুসলিম যারা ভাই বোনেরা আছো, আমার ভিডিও দেখো, ফলো করো আমাকে, তারা একটু জানিও যে এটা আমি যেটা তথ্যটা দিচ্ছি এটা সঠিক কি না। আর যদি সঠিক না হয়, তাহলে সঠিক তথ্যটা তোমরা কেউ কমেন্টে একটু লিখে দিও দয়া করে, ওকে? যেই হোক না কেন তোমরা দিও, তাহলে সবারই একটু সুবিধা হবে এটার আসল অর্থ কী। তবে আমি যেটা জানি, আমার যেটা জানা আছে, তো সেটা এটাই যে তাদের যদি কেউ মারা যায়, মানে ধরো কোনো মারা যায় বলতে কেউ মেরে দেয়, এরকম যদি কোনো ঘটনা ঘটে, তখন তাদের আইনে এরকম বলা থাকে যে যদি কেউ যে মানে মেরে দেবে, তাকেও মরতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। এটা হচ্ছে তাদের মানে ফাঁসি বা মৃত্যুদণ্ড তাকে দিতে হবে, তাকে মানে কোর্ট থেকে মৃত্যুদণ্ডই দেওয়া হবে যে মারবে। এবার ব্যাপার হচ্ছে, এবার এই মৃত্যুদণ্ড বা তার সাজাটাকে কেউ মুকুব করতে পারে একজনই, সেটা হচ্ছে যার বাড়ির লোক বা যার বাড়ির ফ্যামিলির কেউ মারা গেছে, সেই বাড়ির ফ্যামিলি বা তার কোনো আত্মীয় সেটা মুকুব করতে পারে। তার পরিবর্তে সে কিছু দাবি রাখতে পারে, মানে যে মেরেছে, ঠিক আছে, সে তাকে ক্ষমা করে দিতে পারে, যে এই যে ব্যাপারটা, বা তার পরিবর্তে সে কিছু দাবি রাখতে পারে, এই যে ব্যাপারটা, এটাকেই বলছে ব্লাড মানি। যদি ঠিক হয় তো তোমরা লিখো হ্যাঁ স্যার ঠিক আপনি যেটা বলেছেন, আর যদি এটা মনে হয় না এটা বিকৃত তথ্য বা এটা না অন্য কিছু হতে পারে, তো সেটা তোমরা কমেন্টে লিখে দিও, ওকে? চলো পরবর্তী কোশ্চেন। নিচের কোন দিনটি সুশাসন দিবস হিসাবে পালন করা হয়? 23শে জানুয়ারি, 23শে মার্চ, 15ই সেপ্টেম্বর, নাকি 25শে ডিসেম্বর? তো রাইট অ্যান্সার সুশাসন দিবস, এটা কি রাইট অ্যান্সার? 25শে ডিসেম্বর কিন্তু এই সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। অ্যাকচুয়ালি কার উদ্দেশ্যে? অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে। অটল বিহারী বাজপেয়ী তার জন্মদিন উপলক্ষে কিন্তু এই 25শে ডিসেম্বর তারিখটি সুশাসন দিবস হিসাবে পালন করা হয়। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানাও এই অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থল কোথায়, এটা তোমরা কমেন্টে জানাও। পরবর্তী কোশ্চেন দেখো, কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেছিল? দেখো, এটা অনেক দিন আগেকার কোশ্চেন, কিন্তু যেহেতু সর্বপ্রথম এবং 2টি পদক জয় করেছিল, এই কারণে কিন্তু এই কোশ্চেনটা ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো পিটি ঊষা, মীরাবাই চানু, পিভি সিন্ধু, নাকি সানিয়া মির্জা? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, পিভি সিন্ধু। ইনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক গেমসে কিন্তু 2টো স্বর্ণপদক তোমার পেয়েছিলেন। এবার এইখান থেকে একটা কোশ্চেন আছে যে আরও যেসব গুরুত্বপূর্ণ যেসব কোশ্চেন হয় যে তোমার হচ্ছে তিনি কোন খেলার সাথে জড়িত? পিভি সিন্ধু। তো তিনি কিন্তু তোমার ব্যাডমিন্টনের সাথে জড়িত, এটা তোমরা অনেকেই জানো। এবং তিনি শুধু ব্যাডমিন্টনের সাথে জড়িত, এর সাথে সাথে আচ্ছা এর সাথে আরও কয়েকটা জিনিস বলি, এবং এইটা পরীক্ষায় আসে, আমার এই মুহূর্তে মনে নেই, তোমরা দেখো, সালটা আমার খেয়াল নেই, তবে আমার এইটুকু মনে আছে 2016 সালে প্রথম কিন্তু তিনি পেয়েছিলেন, 2016 সালে এই রৌপ্য পদক পেয়েছিলেন। 2016 সালে অলিম্পিকে একবার রৌপ্য পদক পেয়েছিলেন, আর একটা ব্রোঞ্জ পদক পেয়েছিলেন, সেটা কোন সালে? 2022 না, 2016 পরে 2020 তো হবে না, 2020 সালে, ঠিকই 2020 সালে তিনি ব্রোঞ্জ পদক পান, এবং 2016 সালে কিন্তু তিনি তোমার রৌপ্য পদক পান। তো এই হচ্ছে পিভি সিন্ধু, তিনি সর্বপ্রথম অলিম্পিকে কিন্তু গেমসে 2টি পদক জয় করেছিলেন। ক্লিয়ার? আচ্ছা,
এবার এইখানে কোশ্চেন আসে যে প্রথম অলিম্পিক খেলা কবে চালু হয়। তো প্রথম অলিম্পিক খেলা চালু হয় হচ্ছে, মনে রাখবে, 1896 6 এপ্রিল 1896। 1896 সালের 6 এপ্রিল গ্রিসের এথেন্সে কিন্তু প্রথম খেলা চালু হয়, প্রথম অলিম্পিক খেলা। আর তোমার গ্রীষ্মকালীন, দেখো শীতকালীন অলিম্পিক খেলা তো কিছুক্ষণ আগে বললাম কবে চালু হয়, আর শীতকালীন অলিম্পিক খেলা, এই গ্রীষ্মকালীন অলিম্পিক খেলা চালু হয় কিন্তু মনে রাখবে তোমার গ্রীষ্মকালীন অলিম্পিক খেলা, আচ্ছা এই মুহূর্তে খেয়াল নেই, কিন্তু গ্রীষ্মকালীন অলিম্পিক খেলার যে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন কর্ণম মালেশ্বরী, এটা একটু মনে রেখো, কর্ণম মালেশ্বরী কিন্তু ভারোত্তোলনে এই গ্রীষ্মকালীন অলিম্পিক খেলায় কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। ক্লিয়ার? আর তো বললাম 1900 সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে। চলো পরবর্তী কোশ্চেন, কোন ভারতীয় শহরের নাম 2019 সালে ওয়ার্ল্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকায় প্রবেশ করেছে? ওকে, আচ্ছা 2019 সালে বলেছে, তো মুম্বাই, কানপুর, জয়পুর, পাটনা। তো রাইট অ্যান্সার রাজস্থানের জয়পুর শহর কিন্তু তোমার 2019 সালে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় কিন্তু প্রবেশ করেছে রাজস্থানের জয়পুর শহর। এবার একটা কোশ্চেন আসে যে দেখো 2024 সালে তো আচ্ছা তোমরা এটা আমাকে দাও যে 2024 সালে, এটা কিন্তু একবার কোশ্চেন দিয়েছিল যে 2023 সালে একটা এসএসসির কোশ্চেন দিয়েছিল, ভারতে মোট এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা কত? ওকে, 2024 সালে মোট কতগুলি? তো এটা আমাকে জানিও। 2023 সালে দিয়েছিল, তখন কিন্তু ছিল 42টা, আর 2024 সালে মোট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা কতগুলি সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। পরবর্তী কোশ্চেন দেখো, এবং লেটেস্ট কে পেয়েছে সেটা তোমরা কিন্তু জেনে রেখো, আমি কোনো না কোনো ভিডিওতে আমি কিন্তু দেবো। বলছে কোনো মৌলের পরমাণুতে পিটি ইলেকট্রন এবং কিউটি নিউট্রন থাকলে পরমাণুর ভর সংখ্যা কত? দেখো ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা পি দিয়ে ডিনোট করেছে, আর নিউট্রন সংখ্যাকে কিউ দিয়ে ডিনোট করেছে, এই যে কিউ দিয়ে। তাহলে পি প্লাস কিউ হচ্ছে ভর সংখ্যা। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ ইজ আ কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো যে ভর সংখ্যা বার করা হয় কীভাবে, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ করলেই ভর সংখ্যা বেরিয়ে যায়। জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুক-ই জাহাঙ্গীরি কোন ভাষায় লেখা? ফার্সি, উর্দু, তুর্কি, নাকি উপরের কোনোটি নয়? তো সেটা কিন্তু তুর্কি ভাষায় লেখা। জাহাঙ্গীরের যে আত্মজীবনী তুজুক-ই জাহাঙ্গীরি সেটা হচ্ছে তুর্কি ভাষায় লেখা। এরকম টাইপের কোশ্চেন কিন্তু রেলে আসে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, নাকি উড়িষ্যা? তো সেটা কিন্তু মহারাষ্ট্র রাজ্যে কিন্তু অবস্থিত। কি? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। আর তোমার হচ্ছে আরও কয়েকটা আছে, যেমন ভারতীয় অরণ্য গবেষণাগার, এটা খুব আসে, দেরাদুনে অবস্থিত। তারপরে তোমার ন্যাশনাল যে রিসার্চ সেন্টার অফ ব্যানানা, হ্যাঁ, কলা গবেষণাগার, এটাও কিন্তু আসে, পরীক্ষা একবার দিয়েছিল। তিরুচিরাপল্লিতে অবস্থিত, কিন্তু তামিলনাড়ুতে তিরুচিরাপল্লি, সেখানে কিন্তু অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন, বলছে অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত? পোলো, গল্ফ, ঘোড়দৌড়, নাকি ঘোড়াদৌড়, নাকি দাবা? তো অনির্বাণ লাহিড়ী কিন্তু তোমার গল্ফ খেলার সঙ্গে জড়িত হচ্ছে অনির্বাণ লাহিড়ী। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, দ্য ফিউচার অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? দেব আনন্দ, অমর্ত্য সেন, সৌরভ গাঙ্গুলি, নাকি বিমল জালান? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, বিমল জালান। এর একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য ফিউচার অফ ইন্ডিয়া। এই গ্রন্থটির লেখক হচ্ছে বিমল জালান। এর সাথে দেখো দেব আনন্দ, এর একটি বিখ্যাত বই, এটা এসএসসি এমটিএসে দিয়েছিল, রোমান্সিং উইথ লাইফ, সেটা হচ্ছে দেব আনন্দ। অমর্ত্য সেনের কি? এ আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এটা অনেকবার দিয়েছে, এই জন্য লিখে দিচ্ছি একটু, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া, INDIA, এই আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এটা হচ্ছে তোমার অমর্ত্য সেনের লেখা। সৌরভ গাঙ্গুলির লেখা হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ। জওহরলাল নেহরু যদি বলি, লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার। তারপরে জওহরলাল নেহরুর আরেকটা বই, অ্যান অটোবায়োগ্রাফি, সেটাও জওহরলাল নেহরুর লেখা। এই লেটার্স, এটা কিন্তু এটা পরীক্ষায় কিন্তু এর আগে দিয়েছিল, অনেকবার দিয়েছে। এইসব আমি যেগুলো দেয় সেগুলোই বারবার রিপিট করি, আর নতুন কিছু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এর সাথে সাথে করাতে থাকি। ওকে, তো এগুলো সবই কিন্তু মনে রাখবে, সবটাই গুরুত্বপূর্ণ। ক্যারাকাস কোন দেশের রাজধানী?
বলছে পেরু, ভেনেজুয়েলা, ইকুয়েডর নাকি ক্রোয়েশিয়া। তো মনে রাখবে এটা কিন্তু ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে ক্যারাকাস। আচ্ছা, ভেনেজুয়েলার মুদ্রা নাম কি, এটা তোমরা কমেন্টে জানিও। আচ্ছা, পেরুর রাজধানী কি, মনে রাখবে পেরুর রাজধানী হচ্ছে লিমা। ভীষণ গুরুত্বপূর্ণ, এর আগে দিয়েছিল অনেকবার। পেরুর রাজধানী হচ্ছে লিমা। ওকে, তারপরে তোমার ইকুয়েডরের রাজধানী কি, ইকুয়েডরের রাজধানী হচ্ছে তোমার কুইটো। ইকুয়েডরের রাজধানী হচ্ছে কুইটো। ক্রোয়েশিয়ার রাজধানী কি, ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে তোমার জাগ্রেব হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানী। কি, জাগ্রেব হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানী। আর ভেনেজুয়েলা তো বললাম, ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে ক্যারাকাস। ম্যানিলা জানো, ম্যানিলা তো ফিলিপিন্স। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ভারত সরকার ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য নিম্নের কোন অপারেশনটি চালু করেছিলেন? অপারেশন সরস্বতী, গঙ্গা, ত্রিশূল নাকি যমুনা? তো রাইট অ্যান্সার অপারেশন গঙ্গা। এই অপারেশনটি চালু করেছিলেন কিসের উদ্দেশ্যে? যখন ভারত রাশিয়ার যুদ্ধ হয়, তো ভারত সরকার ইউক্রেনদের ফিরিয়ে আনার জন্য কিন্তু এই অপারেশনটা চালু করেছিলেন। পরবর্তী কোশ্চেন। ভারতের পশ্চিম উপকূলের উত্তরাংশ কী নামে পরিচিত? করমণ্ডল উপকূল, কঙ্কন উপকূল নাকি মালাবার উপকূল নাকি ছোটনাগপুর মালভূমি? তো রাইট অ্যান্সার কঙ্কন উপকূল। কঙ্কন উপকূল হচ্ছে তোমার পশ্চিম যে উপকূল, অর্থাৎ পশ্চিম উপকূলে কারা দিকে, পশ্চিম উপকূলের দিকে কারা? মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া, তারপরে তোমার গোয়ার ওইখান থেকে যে নিচের দিকে কন্যাকুমারী পর্যন্ত, এই পুরোটাই হচ্ছে তোমার কি, পুরোটাই হচ্ছে ভারতের পশ্চিম উপকূলের অংশ। এবার পশ্চিম উপকূল আবার দুভাগে ভাগ, এটা কিন্তু মনে রেখো। তোমাকে পরীক্ষায় আমি দিয়েছি, দেখো পশ্চিম উপকূলের উত্তরাংশ কী নামে পরিচিত? তো উত্তরাংশ হচ্ছে কঙ্কন উপকূল নামে পরিচিত। কিন্তু যদি বলে দক্ষিণাংশ, পশ্চিম উপকূলেরই আবার নিচের দিকটা কী নামে পরিচিত? তো মনে রাখবে সেটা কিন্তু মালাবার উপকূল নামে পরিচিত। সেটা কোন অংশ? সেটা হচ্ছে দক্ষিণ অংশ। কার? পশ্চিম উপকূলের দক্ষিণ অংশ হচ্ছে মালাবার উপকূল। তো কোঙ্কন উপকূলের মধ্যে কারা পড়ে? উপরের দিকগুলো, উপরে কে আছে? মহারাষ্ট্র আছে, তার নিচে কি আছে? গোয়া আছে, কর্ণাটক আছে, এগুলো সব কি উত্তর অংশের মধ্যে পড়ে। আর নিচের অংশ কি, ওই গোয়া থেকে তোমার এই একটু ডান দিক ঘেঁষে তোমার কন্যাকুমারী পর্যন্ত এই যে পাটটা, সেটা হচ্ছে দক্ষিণাংশ। ওকে, এবং সেটা মালাবার উপকূল নামে পরিচিত। তাহলে করমণ্ডল উপকূল কোথায়? করমণ্ডল উপকূল হচ্ছে তামিলনাড়ুর উপকূল। তামিলনাড়ুর যে সাইডটা, যেটা ভারতের পূর্ব উপকূলের দক্ষিণ অংশ, ভারতের পূর্ব দিকের যে উপকূল, ডান দিকে যে পাটটা, নিচের দিকে দেখো, ও মানে ভারতের ম্যাপটাকে সবসময় তোমাকে অনুমান করতে হবে। তো ম্যাপটা খুব ভালো করে তোমরা একদম চোস্ত করে দেখে নিও। বিশেষ করে যদি ম্যাপ দেখার দিকে, মানে ম্যাপ যদি বলো কোথা থেকে স্যার দেখবো, তাই আমি বলবো যে তোমার একটা আইসিএসসি বা সিবিএসসি বলো, অ্যাটলাস একটা বই আছে, তো অ্যাটলাস একটা বই কিনে নাও, তোমার সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। ওকে, তো ওই বইয়ের উপরে আর কোনো বই আমার মনে হয় নেই। আবার থাকতেও পারে, নতুন নতুন অনেক চ্যানেল আছে, তারা বই বার করছে, তারা ভালো বই বের করতেই পারে। তো অ্যাটলাস হচ্ছে একদম খুব সুন্দর একটা বই, তোমরা ওইখান থেকে ম্যাপগুলো কিন্তু পড়তে পারো। ওকে, চলো। তো আশা করি বুঝতে পেরেছো, করমণ্ডল উপকূল এটা তামিলনাড়ুর উপকূল। পরবর্তী কোশ্চেন। লেপচা উপজাতি কোন রাজ্যে দেখা যায়? অসম, লেপচা তো অনেক জায়গায় আছে, তো বিশেষ করে কোন রাজ্যে দেখা যায়? নাগাল্যান্ড, সিকিম না রাজস্থান নাকি সিকিম? তো সিকিমে কিন্তু অ্যাকচুয়ালি লেপচা উপজাতি দেখা যায়। পরবর্তী কোশ্চেন। কোন দেশীয় রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? হায়দ্রাবাদের নিজাম, দ্বিতীয় বাজিরাও, টিপু সুলতান, উপরের কেউই নাও। তো আশা করি সকলেই এটা রাইট অ্যান্সার করবে। হায়দ্রাবাদের নিজাম কিন্তু প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি তোমার গ্রহণ করেন। এবং কার সময় অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয়? লর্ড ওয়েলেসলি, তাই না? লর্ড ওয়েলেসলির সময় কিন্তু এই অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয়। ব্লটিং পেপার কালি শোষণ করতে পারে যে ধর্মের জন্য, সেটি হলো, মানে এই যে আমরা সে ব্লটিং পেপার বলো বা তুমি ধরো কি বলবো, ধরো কোনো একটা কাপড় দিলাম, কাপড় ধরো জলে ভেজাচ্ছি, তা জলটা কাপড় তো জলটাকে শোষণ করছে। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাকে কি বলে? সান্দ্রতা, পৃষ্ঠটান, কৈশিকতা, মানে কৈশিক ক্রিয়া নাকি প্লবতা? তো এটা কিন্তু রাইট অ্যান্সার কৈশিক ক্রিয়া, এটাকে কৈশিকতা বলে। বা কোনো নলের মধ্য দিয়ে যে জল ওঠা, মানে একটা নলকে যদি জলের মধ্যে চোবাও বা তার মধ্যে দিয়ে একটুখানি যে জলটা ওঠে, এইটাকে কি বলে? এইটাও কিন্তু কৈশিকতা। পৃষ্ঠটান কোনগুলো? পৃষ্ঠটান হচ্ছে, যেমন আমি বলি, ধরো একটা সাপোজ আমি এই যে রং করো, তো অনেকে ছবি আঁকো, তো তুলিটা তোমরা রঙে ভেজাও, তো রঙে যখন ভেজাও তখন দেখো আঁচগুলো দেখবে একটু দূরে দূরে চলে যায়, কিন্তু যখন সেই রং থেকে তোমরা তুলিটা তুলে আনছো, তখন দেখবে সেগুলো কাছাকাছি চলে আসে। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু অ্যাকচুয়ালি পৃষ্ঠটানের জন্য হয়।
ক্লিয়ার। তারপর বৃষ্টির ফোঁটা যখন পড়ে তখন দেখবে গোলাকার হয়ে পড়ে। এই যে গোলাকার, এটা কেন হয়? এটা হচ্ছে পৃষ্ঠটানের জন্য হয়। সান্দ্রতা কোনগুলো? সান্দ্রতা হচ্ছে তোমার হোস পাইপের মধ্যে দিয়ে জোরে জল বেরোর সময় দেখবে হোস পাইপটা সাপের মতো আঁকাবাঁকা হতে থাকে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু সান্দ্রতার জন্য হয়। তো জিনিসগুলো জেনে থাকবে। প্লবতা কী? প্লবতা হচ্ছে ধরো সাপোজ বলতে পারো এই যে আমরা যখন সাঁতার কাটি তখন দেখবে আমরা ভেসে থাকি। তো এই ভেসে থাকাটা অ্যাকচুয়ালি কিন্তু এটাই কিন্তু প্লবতা। অর্থাৎ প্লবতা হচ্ছে একটা ঊর্ধ্বমুখী বল, মানে জলের সে জল হোক বা যার মধ্যে কোনো বস্তুকে ডোবাচ্ছ, সেই বস্তুর একটা ঊর্ধ্বমুখী বল হচ্ছে প্লবতা। অর্থাৎ তোমার ওজনের বিরুদ্ধে যে বলটা কাজ করে, যার জন্য সেই জিনিসটা ভেসে থাকছে, সে ডুবে ভেসে থাকছে বা উপরে ভেসে থাকছে, সেটাই হচ্ছে প্লবতা। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। টেলিফোন কে আবিষ্কার করেন? এডিসন। দেখো এডিসন তো বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন, তাই না? এডিসন, গ্রাহাম বেল, স্যামুয়েল এফ বি মোর্স নাকি কে ম্যাকমিলান? এটা কে হবে, কি না, কে ম্যাকমিলান। তো ম্যাকমিলান তো বাইসাইকেল আবিষ্কার করেন, এটা তোমরা সকলেই জানো। আর গ্রাহাম বেল ইজ আ রাইট আনসার, তিনি কিন্তু এই টেলিফোন আবিষ্কার করেন। আর স্যামুয়েল এফ বি মোর্স তিনি কিন্তু টেলিগ্রাফ কোড আবিষ্কার করেন। তো এটা কিন্তু একবার পরীক্ষায় এমটিএস পরীক্ষায় কিন্তু দিয়েছিল, টেলিগ্রাফ কোড কে আবিষ্কার করেন। তো রাইট আনসার হচ্ছে স্যামুয়েল এফ বি মোর্স। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। আর টমাস আলভা এডিসন তিনি কিন্তু কী আবিষ্কার করেন? বৈদ্যুতিক বাতি যেটা। আর নিরাপত্তাবাদী হচ্ছে হামফ্রে ডেভি। চলো, নিচের কোন রাজ্যটি বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে না? তো দেখো এই টাইপের কোশ্চেন রেলে কিন্তু খুব বেশি দেয়, যে কার সঙ্গে কে সীমানা বক্ষণ করে, বা এরম কোশ্চেন দেয় যে ভারতের যেসব রাজ্য আছে তার মধ্যে কোন রাজ্যটি সবচেয়ে বেশি তার পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে সীমানা বক্ষণ করে। আবার এটা যদি আরও ডেপ দেয়, তোমাকে এরম কোনো কোশ্চেন দিয়ে দেবে যে ধরো দিয়ে দিল যে এরকম কোনো কোশ্চেন দিয়ে দিল যে মধ্যপ্রদেশ কোন রাজ্যের সঙ্গে, পার্শ্ববর্তী কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা তোমার ভাগ করে। তো কোশ্চেন অনেকভাবে হতে পারে। তোমরা এই যে জায়গাটায় মানে ভারতের ম্যাপটা, হ্যাঁ, কে কার সাথে বেশি সীমানা ভক্ষণ বলছি কেন বারবার, সীমানা ভাগ করে, সেটা তোমরা কিন্তু একটু ভালো করে দেখে নিও। আমি এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আমার থাকবেই, প্রত্যেকটা ভিডিও না থাক, দুদিন পর যা ভিডিও দেবো সেগুলো থাকবেই। তো এটা রাইট অ্যান্সার কী হবে? তো এটা রাইট অ্যান্সার বলছে সীমানা ভাগ করে না। দেখো সিকিমের সাথে, আচ্ছা মেঘালয়ের সাথে তো করেই। হ্যাঁ, তোমাকে বলছে বাংলাদেশ দেখো মিডিলে এই বাংলাদেশটা আছে, মানে পশ্চিমবঙ্গের পাশেই। তো পশ্চিমবঙ্গে এই কারণে দিনই সবাই পারবে। মেঘালয়ের সাথে অবশ্যই করে। আচ্ছা ত্রিপুরার সাথেও করে, মিজোরামের সাথেও করে, কিন্তু মনে রাখবে সিকিম, কেননা সিকিম করে না কেন বলো তো? সিকিম তো পশ্চিমবঙ্গের উপরে আছে, তাই না? ওই তোমার পশ্চিমবঙ্গের বাংলাদেশের কিছুটা উপরে পশ্চিমবঙ্গের যে শিলিগুড়ি করিডর, যেটা হচ্ছে সিকিমের সাথে তোমার জুড়ে গেছে, তো ওইখানটা দিয়ে সিকিম, ওর উপরে হচ্ছে সিকিম, তাই কি না? তো সিকিমের সাথে কিন্তু এই বাংলাদেশের কোনো সীমানা কিন্তু ভাগ হয়নি। চলো পরবর্তী কোশ্চেন। সোনালি প্যাগোডার দেশ কাকে বলা হয়? জাপান, নরওয়ে, মায়ানমার, বাংলাদেশ। তো জাপানকে তো কী বলা হয় জানো? নরওয়ে নিশি সূর্যের দেশ। জাপানকে কী বলা হয় জানো? দেখেছো মাঝে মাঝে নিশি সূর্যের দেশ বলা হয় নরওয়ে, জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ জাপান, তাই না? নাকি উদীয়মান, সরি ভুল হচ্ছে নাকি? উদীয়মান সূর্যের দেশ হচ্ছে তোমার নরওয়ে মনে হয়। হ্যাঁ, তো এই মাঝে মাঝে একটু গণ্ডগোল হয়। উদীয়মান সূর্যের দেশ হচ্ছে তোমার জাপান, হ্যাঁ উদীয়মান সূর্যের দেশ জাপান, আর হচ্ছে তোমার নরওয়ে হচ্ছে তোমার নিশি সূর্যের দেশ, একদম ঠিক। নরওয়ে হচ্ছে নিশি সূর্যের দেশ, উদীয়মান সূর্যের দেশ হচ্ছে জাপান, আর যেটা হচ্ছে সোনালি প্যাগোডার দেশ সেটা হচ্ছে মায়ানমার হচ্ছে সোনালি প্যাগোডার দেশ। ওকে, চলো বলছে আইন আকবরী কে রচনা করেন? আবুল ফজল, আলবেরুনি, নাকি হিউয়েন সাং, নাকি মেগাস্তিনিস তো ইন্ডিকা। তোমার হিউয়েন সাং কী রচনা করেন? হিউয়েন সাং হচ্ছে সিইউকি, তাই না? সিইউকি হচ্ছে হিউয়েন সাং। আর তোমার 36 যেটা হচ্ছে এই আইনি আকবরী এ রচনা করেন হচ্ছে তোমার আবুল ফজল, ঠিক। আইনি আকবরী হচ্ছে আবুল ফজল। তাহলে আলবিরুনির লেখা গ্রন্থ হচ্ছে আলবিরুনি, দেখো এখন মনেই আসছে না, যাই হোক ও তোমরা কমেন্টে লিখে দিও। ওকে, আলবিরুনি কী রচনা করেন? যাই হোক অনেক সময় মাথায় আসে না, অপশান দেখলেই কিন্তু মনে পড়ে যাবে। এইটাই হচ্ছে কাহিনী। ধরো যারা প্রচুর প্র্যাকটিস করবে না, তাদের কী হবে জানো তো? এক সময়
হয়তো নামটা মনে আসছে না, কিন্তু অপশান দেখলে তোমাদের মনে হয়ে যাবে হ্যাঁ এটা অ্যালবিনোনি। ওকে, আচ্ছা, দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য নিচের কোনটি প্রয়োজন? মানে আমাদের দেহকোষের শক্তি বা পুনরুজ্জীবন, কোনো কোষ ধরো কমে গেছে, সেই কোষ বাড়ানোর জন্য আমাদের কি খেতে হবে? শ্বেতসার জাতীয় খাবার, ফ্যাট, না প্রোটিন, না ভিটামিন? তো দেখো, ভিটামিনকে বলা হয় দেহ সংরক্ষক খাদ্য, ওকে, আর প্রোটিনকে বলা হয় দেহ পরিপোষক খাদ্য। অর্থাৎ দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য কিন্তু প্রোটিন জাতীয় খাদ্য আমাদের খেতে হবে। দেহের যে শক্তি বা দেহকে শক্তিশালী করার জন্য কিন্তু আমাদের প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে, আর দেহকে সংরক্ষণ করার জন্য মানে প্রোটেক্টিভ করার জন্য কিন্তু আমাকে ভিটামিন জাতীয় খাবার খেতে হবে। চলো পরবর্তী কোশ্চেন। দিলওয়াড়া মন্দির হলো, এটি একটি বৌদ্ধ মন্দির, না জৈন মন্দির, সূর্য মন্দির, নাকি কোনোটাই নয়? তো দিলওয়াড়া মন্দির এটা কিন্তু একটা জৈন মন্দির। দিলওয়াড়া মন্দির হচ্ছে জৈন মন্দির। পরবর্তী কোশ্চেন। কোন দিনটি বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালিত হয়? 29শে আগস্ট, দেখো 29শে আগস্ট তো খেল দিবস হিসেবে পালিত হয়। 8ই সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর, নাকি 8ই অক্টোবর? তো তোমার বিশ্ব পর্যটন দিবস কি বলেছে? এটা হচ্ছে 27শে সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস 27শে সেপ্টেম্বর। পরবর্তী কোশ্চেন। পম্পাস তৃণভূমি দেখা যায় কোথায়? আমাজন অববাহিকা, নিরক্ষীয় অঞ্চল, উত্তর আমেরিকা, নাকি দক্ষিণ আমেরিকা? দেখো, উত্তর আমেরিকা হচ্ছে প্রেইরি, আমি বলেছিলাম উত্তর প্রেইরি। তো উত্তর আমেরিকা প্রেইরি, আর দক্ষিণ আমেরিকা কিন্তু পম্পাস। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। নিচের কোনটি রাষ্ট্রসংঘের সরকারি ভাষা নয়? তো এইটা হচ্ছে ওই ফ্রেসার্চ, FRESSACH, ফ্রেসার্চ মনে রাখবে। তো রাষ্ট্রসংঘের প্রত্যেকটা ভাষা মনে থাকবে। ফ্রান্স, রাশিয়া, ইংলিশ, স্প্যানিশ, আর হচ্ছে হচ্ছে আরবিক, আর হচ্ছে চাইনিজ। ওকে, এই 5টা ভাষা আছে যেটা হচ্ছে তোমার রাষ্ট্রসংঘের সরকারি ভাষা। তাহলে এই 5টা বাদ দিয়ে যে কটা থাকবে সেটা হচ্ছে ভাষা নয়, অর্থাৎ উর্দু ভাষা কিন্তু রাষ্ট্রসংঘের কোনো সরকারি ভাষা নয়। আর রাষ্ট্রসংঘের দিবস কোনটা? 24শে অক্টোবর হচ্ছে রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? সাসারাম, দিল্লি, কাবুল, নাকি লাহোর? তো রাইট অ্যান্সার কি? দেখো, সাসারামের সমাধি কোথায়? সাসারামের সমাধিকে তোমার শেরশাহ, তাই না? শেরশাহ হচ্ছে তোমার সাসারামের সমাধি। আর জাহাঙ্গীরের সমাধি কিন্তু অ্যাকচুয়ালি ভারতে না, এটা হচ্ছে লাহোরে। তাই বলে কাবুলে না। কাবুলে কার সমাধি জানো? কাবুলে আলাউদ্দিন খলজি। আচ্ছা, যাই হোক, পরে আসছি। তো লাহোরে কিন্তু তোমার জাহাঙ্গীরের সমাধি কিন্তু লাহোরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন। দ্য ডেইলি মিরর এটি কোন দেশের একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র? ব্রিটেন, রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, নাকি পাকিস্তান? দ্য ডেইলি মিরর এটা কিন্তু ব্রিটেনের একটি তোমার গুরুত্বপূর্ণ একটা সংবাদপত্র হচ্ছে দ্য ডেইলি মিরর। আচ্ছা, রাশিয়ার একটা সংবাদপত্রের নাম তোমরা কমেন্টে জানাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাশিয়ার সংবাদপত্রের নাম কি? পরবর্তী কোশ্চেন দেখো, অপসুর বলা হয় কোন তারিখটি? তো এই যে অপসুর এবং অনুসুর, তোমরা জানো অপসুর অবস্থা, অনুসুর অবস্থা। তোমার অপসুর হচ্ছে দূরের দূরত্ব, অনুসুর মানে কাছের দূরত্ব। তো কোন তারিখটি অপসুর হিসেবে পালন করা হয়? 4ঠা জুলাই, 3রা জানুয়ারি? দেখো, বলেছিলাম 3রা জানুয়ারি, তো ছোট, তার মানে ছোট জায়গা অর্থাৎ অনুসুর, তার মানে 3রা জানুয়ারি হচ্ছে অনুসুর অবস্থা। অনু মানে কি? ছোট। এবং সূর্য আর যে চাঁদের মধ্যে দূরত্ব সেটাও হচ্ছে তোমার ছোট। পৃথিবী এবং চাঁদ, নাকি সূর্য চাঁদ, সেটা দেখবে তো একবার তোমরা। আচ্ছা, তো 4ঠা জুলাই এই অপসুর অবস্থা হচ্ছে 4ঠা জুলাই। ওকে, তা 4ঠা জুলাই হচ্ছে অপসুর অবস্থা, আর 3রা জানুয়ারি হচ্ছে অনুসুর অবস্থা। বাকি এই দুটো জাস্ট তোমাদের একটু করার জন্য দিয়েছি, অপশান এরকমই থাকবে। ভারতের কোন রাজ্যে বাঁধের সংখ্যা সবচেয়ে বেশি? হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, নাকি মধ্যপ্রদেশ? তো বাঁধের সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু মধ্যপ্রদেশে কিন্তু বাঁধের সংখ্যা সবচেয়ে বেশি। পরবর্তী কোশ্চেন। জুবিন মেহতা তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? তবলা, ভায়োলিন, সানাই, বাঁশি? তো এগুলো এর আগে কিন্তু অনেকবার বলেছি। দেখো, প্রত্যেকটা জিনিস একটা ভিডিওতে বলতে গেলে ভিডিও কিন্তু অনেক লেন্দি হয়ে যায়, তো এই কারণে এনে কিন্তু ভায়োলিনের সাথে জড়িত হচ্ছে জুবিন মেহতা। ভীষণ গুরুত্বপূর্ণ, আমি বলে দিলাম এই জুবিন মেহতার এই কোশ্চেন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। জুবিন মেহতা ভায়োলিনের সাথে জড়িত। নিচের কোনটি একটি অন্তর্বাহিনী নদী? লুনি, সবাই জানো লুনি অন্তর্বাহিনী নদী। ইম্ফল, খামুর, উপরে সবকটি। তো লুনি অন্তর্বাহিনী নদী সবাই জানো, কিন্তু এই 3টেই কিন্তু এখানে অন্তর্বাহিনী নদী, অর্থাৎ ইম্ফল, খামুর, লুনি, এই 3টেই হচ্ছে অন্তর্বাহিনী নদী।
অম্লরাজে হাইড্রোক্লোরিক অ্যাসিড যার সংকেত হচ্ছে HCl এবং নাইট্রিক অ্যাসিড যার সংকেত হচ্ছে HNO3। তো বলছে এই নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে অনুপাত কত, মানে কোন অনুপাতে মেশালে সেটা অম্লরাজে পরিণত হয়। তো আগে যেহেতু HCl আছে আমি বলেছি HCl 3 অনুপাত, কেননা এখানে HCl তোমার 3 অনুপাত আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে 1 অনুপাত। ক্লিয়ার? তো এই কারণে এর রাইট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার বি। তো অর্থাৎ 3 অনুপাতে HCl এবং 1 অনুপাতে যদি আমরা নাইট্রিক অ্যাসিড মেশাই তাহলে যে অ্যাসিড সলিউশন উৎপন্ন হয় তাকেই বলা হয় অম্লরাজ, যার আর এক নাম হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। অ্যাকচুয়ালি কী কাজে লাগে? সোনা মানে দামি ধাতু গলাতে কাজে লাগে হচ্ছে এরা, অর্থাৎ সোনা গলাতে এই অম্লরাজে সোনা বা দ্রবীভূত করতে অম্লরাজ ব্যবহার করা হয়। কোন ভাইসরয়ের সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়? লর্ড মিন্টো, লর্ড কার্জন, লর্ড হার্ডিঞ্জ নাকি লর্ড ডাফরিন? তো রাইট অ্যান্সার লর্ড ডাফরিনের সময় কিন্তু এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ আন্দোলন হয় এবং লর্ড মিন্টোর সময় কী হয় বলো তো? এই যে বঙ্গভঙ্গ রদ হয় কিন্তু লর্ড মিন্টোর সময়, এবং সেই সময় মুসলিম লীগও প্রতিষ্ঠা হয়। চলো পরবর্তী কোশ্চেন, কাকে ভারতের বৃদ্ধ মানুষ বলা হয়? খান আব্দুল গফ্ফর খান, দাদাভাই নৌরোজি, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু? তো দাদাভাই নৌরোজিকে কিন্তু বলা হয় ভারতের বৃদ্ধ মানুষ, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, এবং তার একটি বিখ্যাত বই অ্যান আনব্রিটিশ প্রভার্টি আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, তাই না? এবং খান আব্দুল গফ্ফর খান তাকে সীমান্ত গান্ধী বা বাদশাহ খান বলা হয়। তো এই হচ্ছে আজকের যে 35 সেট ছিল তার সম্পূর্ণ কোশ্চেন আজকে আলোচনা করলাম। এই আমার কোশ্চেন ছিল আজকে আমাদের। তো ভিডিওটা যদি ভালো লাগে এবং তোমরা ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। আর এরকম ভিডিও পেতে চাইলে তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটি অন করে দেবে। লাল একটা বেল আইকন আছে, সেটাকে অন করে দেবে, যাতে যখনই ভিডিও দেবো সেটা তোমরা নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে ভিডিও আপলোড করবো যখনই। তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।